জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড, যুগান্তকারী রায় বললেন অ্যাটর্নি জেনারেল। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের স্বস্তি, ন্যায় বিচার হয়েছে বলেছেন আইন উপদেষ্টা। আসামিদের দেশে পাঠানোর আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রায় নজরে এসেছে বলেছে ভারত। হাসিনার ফাঁসির আদেশে ন্যায় বিচার হয়েছে বলেছেন সালাউদ্দিন। রায়কে সাধুবাদ জানিয়ে আওয়ামী লীগেরও শাস্তি দাবি নাহিদের, বিচার স্বচ্ছ হয়েছে বলেছেন পরবার। হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল, টিএসসিতে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল। ধানমন্ডি ৩২ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘাত। গতানুগতিক নয়, এবার দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতা পাবে গণ অভ্যুত্থান বলেছেন প্রধান উপদেষ্টা। চাইলেন ডিসিদের শতভাগ সততা ও নিরপেক্ষতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারের সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল রায়কে আইনের শাসনের জন্য যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছেন, এই রায় দেশে শান্তি ফিরিয়ে আনবে। চিফ প্রসিকিউটর মনে করেন এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। মেনে নিলেও আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, এই রায় না হলেই তিনি খুশি হতেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার বেলা ১২টার পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কার্যক্রম শুরু হলে আদালত জানান ৪৫৩ পৃষ্ঠার রায়ে ৬টি অংশ রয়েছে। জনাকীর্ণ আদালতে আইনজীবী, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের আহত কয়েকজন এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য। ১২টা ৪০-এর দিকে রায়ের অংশ পড়া শুরু করে ট্রাইব্যুনালের সদস্যরা। ২টা ৪০-এর দিকে চেয়ারম্যান আদেশের অংশ ঘোষণা করেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায় ট্রাইব্যুনাল বলেন, তারা ঐক্যমতের ভিত্তিতে মত দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে আসামিরা যে অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। মামলার বিচার কার্য চলাকালীন সময়ে মোট ৫টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই ৫টি চার্জকে ২টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে ৩টি করে কাউন্ট দিয়ে ৬টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়।
অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনা এবং কামালকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবে। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। রায়ে খুশি হতে পারেননি বলে জানান আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ আমির হোসেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থেকে শুরু করে রায় ঘোষণায় সময় লেগেছে 1 বছর 3 মাস। শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সরকার প্রধান যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হলো। এটি শুধু একটি বিচার নয়, এটি আগামী রাজনীতিবিদদের জন্য একটি বার্তাও। যেনতেনভাবে ক্ষমতা কুক্ষিগত করতে যেয়ে যদি জনগণের উপর সাথে নৃশংস আচরণ করা হয় তবে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে, যার শুরু শেখ হাসিনাকে দিয়ে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ সময় স্বস্তি প্রকাশ করে তারা বলেন, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, ফলে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের সময় উপস্থিত থাকতে সকাল থেকেই ট্রাইব্যুনালে আসতে শুরু করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। রায়ে প্রধান 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। বলেন, এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি বন্ধ হবে। শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। আমাদের সন্তানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। আমার একমাত্র সন্তান সহ আরও 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাইয়ের এই সকল বীর যোদ্ধা এবং শহীদ যোদ্ধার পরিবার। একই সাথে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অন্য আসামিদেরও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। যার বিচার হবে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। সে এত বড় একটা কর্মকাণ্ড করে দিয়ে গেছে, আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। ভারত কিভাবে তাকে রেখে দিবে? ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনবে এবং ফাঁসি কার্যকর করবে। এর জন্য সরকার এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক থাকবে, আমরা আশা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এইটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো
মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। এদিন রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন র্যাব, বিজিবি, আর্মড পুলিশের সদস্য ও সেনাবাহিনী। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় সন্তুষ্ট জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, ভারতের কাছে চিঠি লেখা হবে অপরাধীকে আশ্রয় না দিয়ে তারা যেন ফেরত পাঠান। রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, এ রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়। নৃশংস খুনি দায়ী ছিল, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমি আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন রায় ও চলমান পরিস্থিতি নিয়ে। বলেন, অনেকেই উস্কানিমূলক বক্তব্য দিতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে, তারা এটার উস্কাতে চায়। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখা মাত্র গুলি নয়, আত্মরক্ষার জন্য অস্ত্রের ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জুলাই হত্যাযজ্ঞের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুদেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব উল্লেখ করে ভারত সরকার যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সেই আহ্বানও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বলেছে, বিষয়টি নজরে এসেছে ভারতের। শেখ হাসিনার নাম উল্লেখ না করে অতি সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের সর্বোত্তম স্বার্থে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার বিষয়ে ভারতের অঙ্গীকারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এতে বিবৃতিতে বলা হয়েছে, ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। সামাজিক মাধ্যমেও বিবৃতিটি পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তেমন একটি উদাহরণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মিষ্টি বিতরণ করে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সাধুবাদ জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, পিলখানা সহ সকল গণহত্যার বিচার পেয়েছে জনগণ। আগামী 1 মাসের মধ্যে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রায়ে প্রতিক্রিয়ায় বিকালে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ের নিচে মিষ্টি বিতরণ করে এনসিপির কর্মীরা। পরে একটি আনন্দ মিছিল বের করে দলটি। এর আগে ভিডিও বার্তায় ও সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সাধুবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় আমাদের চোখের সামনে, আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে। ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিতে আদালতের প্রতি আহ্বান জানানো হয়। আওয়ামী লীগও দল হিসেবে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন থাকবে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে, এবং বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক এবং বিচারিক ফয়সালা বাংলাদেশের মাটিতে আমরা দেখব। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিচারে অসন্তুষ্টি প্রকাশ করে তার সাজা বৃদ্ধির জন্য আপিল করা হবে বলে জানান এনসিপির এই নেতা। পরবর্তীতে আপিল বিভাগে মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার বিচার স্বচ্ছ হয়েছে, প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মনে করে জামাত ইসলামী। বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলেও মনে করে দলটি। মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে, তার পত্রপত্রিকা, অডিও, ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করল ডাকসু সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানায় তারা। শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের ঘোষণা টিএসসিতে বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের ঘোষণার কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। রায় দেখতে পর্দার সামনে ভিড় করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2:30টার দিকে রায় ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ সময় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন অনেকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসু নেতারা রায়ে সন্তোষ জানান। অবিলম্বে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই যে তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। ভারত থেকে নিয়েছে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে টিএসসি থেকে একটি আনন্দ মিছিল বের করে ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের স্বজনরা। দাবি জানান ভারত থেকে খুনি শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার। এদিকে বিকেলে শান্তি মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রামে নগরীর 2 নম্বর গেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। আসামিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। রায় সন্তোষ জানিয়েছেন শহীদ পরিবারের স্বজন ও জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারাও। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সিলেটে মিষ্টি বিতরণ করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সহ বিভিন্ন সংগঠন। রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা স্থানীয় শহীদ মিনারে অবস্থান নেন। রায় ঘোষণার পর তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের রেলগেট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি ও পাঁচুর মোড় থেকে আরেকটি মিছিল বের করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গণঅভ্যুত্থানের সময় একের পর এক নির্দেশনা দিতেন দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশও দেন। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দমাতে তাদের ফাঁসি দেওয়ার কথাও তৎকালীন ভিসিকে বলেন হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন ষড়যন্ত্র ও অপকর্মের অর্ধ ডজন কল রেকর্ড ফাঁস হয়। বিস্তারিত নিয়াজ মাকতুমের রিপোর্টে। গত বছরের 1 জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এটি ছিল প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকার পতনের সূচনা বিন্দু। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। 14 জুলাই দাবি মানতে 24 ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গণভবনের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেন শেখ হাসিনা। রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী। রাতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ফাঁস হওয়া এক অডিও কলে আন্দোলন দমাতে ঢাবির তৎকালীন ভিসি মাকসুদ কামালের কাছে শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার অভিপ্রায় জানান শেখ হাসিনা। মল চত্বরে জমা হয়েছে, রাজাকারে তো ফাঁসি দিচ্ছে, বা তো তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। 16 জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে গুলিবিদ্ধ হন নিরস্ত্র আবু সাইদ। লুটিয়ে পড়েন মাটিতে। শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে। একদিনে পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলায় শহীদ হন 6 জন। 17 জুলাই সন্ধ্যা 7:30টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসিনার চেহারা ছিল বিমর্ষ ভীত। এটাই ছিল প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। 18 জুলাই থেকে তীব্র আন্দোলনে অংশ নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের একের পর এক ন্যাক্কারজনক নির্দেশনা দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় ঢাকা দক্ষিণ সিটির তখনকার মেয়র ফজলে নূর তাপস রাতের আধারে শিক্ষার্থীদের তুলে নিতে বলেন। জবাবে শেখ হাসিনা বলেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন ল্যান্সার ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। 22 জুলাই আন্দোলন কিছুটা শান্ত হলে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 25 জুলাই শেখ হাসিনার নির্দেশে নানা ভৌতিক মামলায় গ্রেপ্তার হতে থাকেন শিক্ষার্থীরা। এদিন মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেও ভাষা অডিওতে বেরিয়ে আসে তার ষড়যন্ত্র। আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার। শেখ হাসিনার সকল ষড়যন্ত্র ও কূটকৌশল ব্যর্থ হলে 4 আগস্ট নিজের পতন ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নামান সরকারের সকল বাহিনী ও দলের লোকদের। কিন্তু 5 আগস্ট দুপুর 2:30টার দিকে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। অথচ কয়েকদিন আগেই দম্ভ করেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এর আগে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী দলীয় নেতা এম ইলিয়াস আলী সহ বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে অগণিত মানুষকে, কয়েক লাখ মানুষকে করা হয়েছে অঙ্গহানি, দখল করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, সাতক্ষীরায় বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে আব্দুল খালেক মণ্ডলের বাড়ি। আওয়ামী লীগের রোষানলে পড়ে জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন লাখো মানুষ। এখানেই শেষ নয়, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভোট কারচুপি ও রাতে ব্যালটে সিল মারার মতো ন্যাক্কারজনক কাজ সংঘটিত করেছেন শেখ হাসিনা। ব্যাংক লুট করে বিদেশে পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। 1975 সালে শেখ হাসিনা স্বামী ওয়াজেদের সাথে বিদেশে যান। 6 বছর পর 1981 সালে দেশে ফেরেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হন। 2009 সালে 9 বছর পর আবারও সরকারের দায়িত্ব নিয়ে হন স্বৈরশাসক। 16 বছর পর 2024 আগস্টে গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে যাওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। লাঠিচার্জও করা হয় বুলডোজার নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আসা ছাত্র জনতার উপর। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। সোমবার দুপুরে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দেয় ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে পৌঁছলে দুটি বুলডোজার আটকে দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আমরা ইতিপূর্বে একবার 32কে ভেঙেছিলাম, তারপরেও আমরা এটার ধূলিসাৎ করতে পারিনি। আজকে খুনি হাসিনা রায় যে প্রায় 1400 মানুষকে সে হত্যা করেছে জুলাই গণ অভ্যুত্থান সময়ে চলাকালীন জুলাই আগস্টে, আমরা তার আজকে রায়, তার রায়ের মধ্যে দিয়ে আজকে তার বাংলাদেশে তার কবর রচনা হবে আওয়ামী লীগের। আমরা সেই লক্ষ্যে তার যত স্থাপনা আছে আমরা চাই সেগুলো ধূলিসাৎ হয়ে যাক। দুইটা বুলডোজার নিয়ে আসছি আমরা, এটা আজকে সে নিচের যে পিলারের শিকড় আছে মূল শিকড় টুকরা ফেলে দেবো এখান থেকে আমরা। পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে ছাত্র জনতা।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয় বেশ কয়েকজন। নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি উস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে। এখানে দেখেন আমার কপালে, দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে। পুরো 32 নাম্বার আমরা পুরো খেলার মাঠ বানাই, এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েন ধানমন্ডির বিভিন্ন সড়কে। বিক্ষিপ্তভাবে অবস্থান নেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীও। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে এখনো উত্তপ্ত ধানমন্ডি 32। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবা আমি রয়েছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে, ফাঁসির দণ্ডকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে সকাল থেকেই। বিশেষ করে ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে সেটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে এক ধরনের এক শ্রেণীর মানুষ এখানে জড়ো হয়েছিল। তাদেরকে মূলত বাধা দিতে গিয়ে বিপত্তির সৃষ্টি, তারপরে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে এবং কার্যত এই সড়কটি এখন পর্যন্ত অচল রয়েছে এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে যেমন মোতায়েন রয়েছে, একই সঙ্গে পুলিশের সদস্য রয়েছে সিভিল পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এখানে অত্যন্ত উত্তেজনা বিরাজ করছে। যদিও সারাদিনে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল সেই উপস্থিতি কিছুটা কমেছে, তবে পুলিশ নিয়ে নানান ধরনের বক্তব্য, স্লোগান আমরা লক্ষ্য করছি। তবে এই রাস্তাটিতে কিন্তু কোনো যান চলাচল করছে না এবং পুলিশ এবং এই যে আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় আসলে কি সেটি কিন্তু আসলে কেউই বলতে পারছেন না এবং তারা কি চান সেটিও বলা কিন্তু কঠিন। আসলে অনেকেই, আপনাকে জানিয়ে রাখি যে অনেকেই মনে করছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিনা এবং এই যে এখানকার যে মানুষের উপস্থিতি, এটি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পেজে আসলে আবার প্রচার করা হচ্ছে যে তাদের পক্ষ থেকে। কিন্তু যদি আওয়ামী লীগের নেতাকর্মী হয় তাহলে কি কারণে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের বাড়ি সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে আসবেন, সেটিও একটি কিন্তু প্রশ্ন। সব মিলিয়ে এদের রাজনৈতিক পরিচয় কি সেটি কিন্তু জানা একটু দুষ্কর হয়ে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এদেরকে ছত্রভঙ্গ করতে বা সরিয়ে দিতে আমরা প্রস্তুতি লক্ষ্য করছি। তো যে কোনো সময় এখানে সংঘাত বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, কারণ এই রাস্তাটি ক্লিয়ার করতে হলে, আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে হলে আসলে এখন মানে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ বা তাদেরকে ছত্রভঙ্গ করতে যেই সব ব্যবস্থাপনা রয়েছে সেগুলো ছাড়া আসলে বিকল্প পথ এই মুহূর্তে নেই, যেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলি। ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন গতানুগতিক সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনকে গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এখানে ভুল করার বা গাফিলতির কোনো সুযোগ নেই। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য প্রদায়নকৃত 50 জেলার জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচনে জেলা প্রশাসকদের কাজের বিষয়ে প্রস্তুতির তাগিদ দেন। গতানুগতিক আসে যায়, ভোটার দিয়ে ভোট দিয়ে যায়, কি কোন দল জিতলাম আর কি কোন দল জিতল, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। কারণ এটা যদি এই দেশ না জিতে তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নবোধক হয়ে যাবে। কাজে আমাদের এই প্রশ্নে জিততে হবে, আমাদেরকে এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে। এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই, আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নাই। আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে। নির্বাচনী দায়িত্ব পালনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলেও সবাইকে সাবধান করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কিভাবে হবে, এটার অর্থ কি, হ্যাঁ দিলে কি অর্থ, না দিলে কি অর্থ, কিভাবে দিতে হবে তার প্রশ্ন কি হবে, যে বোঝে না, গণভোট বুঝছে না, সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে, বলে এটা কি আমি তো বুঝি না। আগের থেকে তাকে বোঝানো
তোমাদের কি প্রস্তুতি, আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, কে পারতেছে কে পারতেছে না। কারণ আমরা তো কোনো রকম করে দিলাম এরকম তো না, আমাদেরকে এটা ডেলিভার করতে হবে। যাকে দিয়ে হবে না তাকে পাল্টিয়ে দেবো। গণভোটের বিষয়ে মানুষকে বোঝানোর পাশাপাশি নির্বাচন বিরোধীদের বিষয়েও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। একটা শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান। এটা বললে হবে না। তো আমাদের দুটো দায়িত্ব, একটা হলো 5 বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া, একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভোট, সেটা ঠিক রাখা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ইসির নিয়ত পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা তার। তারপরও যত চ্যালেঞ্জই আসুক তা মোকাবেলায় প্রস্তুতির কথাও জানান। বিভিন্ন দলের সাথে তৃতীয় দিনের সংলাপে সিসি এসব কথা বলেন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। নির্বাচন সামনে রেখে সোমবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংলাপ হয় নিবন্ধিত 12টি দলের সাথে। দলগুলোর প্রতিনিধিরা বলেন, ইসি কালো টাকার প্রভাব ও পেশি শক্তির দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে তামাশার নির্বাচন হবে। নির্বাচনী নীতিমালা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। আপনাদের অ্যাকশন প্ল্যানটা ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আমরা দেখতে চাই যে এইটা যদি কেউ অমান্য করে আমরা এইটা করব, এই প্রসেসে করব, এই ঘন্টা সময়ের মধ্যে করব। আচরণ বিধি যদি লঙ্ঘিত হয় এটাতে সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্নিং দেওয়া, রিপ্লাই নেওয়া, তারপর অ্যাকশন যাওয়া। এই ডিজিটাল যুগে মানুষ এটার জন্য ধৈর্যশীল হতে আগ্রহী না। কমিশন জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে অনেক বাহিনী কাজ করছে। এর মধ্যে 81% অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনী আচরণবিধি নিয়ে শক্ত অবস্থানে থাকবে ইসি। আজকে সকাল পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি 81% অস্ত্র এবং আনুমানিক 73% অ্যামুনিশন ইতিমধ্যে রিকভার উদ্ধার করা হয়েছে। বাকিগুলো আছে। আর নির্বাচনকে সামনে রেখে তো একটা ফ্লো হয় অস্ত্রের, ইনক্লুডিং ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস। তো সেগুলোর ব্যাপারেও আমরা ব্যবস্থা নিচ্ছি। সিএসি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও সুষ্ঠু নির্বাচনে আন্তরিকতার কোনো ত্রুটি নেই। আমাদের যে সীমাবদ্ধতার মধ্যেও আমাদের তো মানুষ হিসাবে তো সীমাবদ্ধতা আছে, আমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই, আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নাই, আমাদের যে নিয়তের মধ্যে কোনো গলত নাই। আমরা যেটা মুখে বলছি সেটাই আমাদের নিয়ত। তো ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমাদের যে কমিটমেন্ট সেটা আমরা ফুলফিল করতে পারবো। বুধবার সংলাপে বসবে বিএনপি, জামায়াত, এনসিপি। আমাদের বাস্তবায়ন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আমরা সবাই এই দেশেরই। রাজধানীর উত্তরার ঢাকার 18 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে প্রায় 150 বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে ফ্যাসিস্ট বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটির সাবেক এমপির ভাই নাদিম হাসানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর আগে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এদিকে দিনটি উপলক্ষে সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানায় মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পরিদর্শনকালে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে ভাঙাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার শঙ্কা নেই। সকালে পুলিশের দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ভাঙা গোল চত্বরের পাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক নেতাকর্মী। রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নীলফামারী জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মাঠে এর উদ্বোধন করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা রেদানুল হক বাবু। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশ করেছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম। বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে হাতিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। বান্দরবানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ পদযাত্রার ব্যানারে বিশাল শোডাউন করেছে বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাভেদ রেজার সমর্থকরা। পঞ্চগড়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা হয়েছে। সদর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। নরসিংদীর পলাশে দ্রুত পদোন্নতি, এক কর্পোরেশন এক কমিশন সহ বিভিন্ন দাবিতে গেট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়ন। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির প্রধান ফটকের সামনে এতে অংশ নেন শ্রমিক কর্মচারীরা। পরে ফার্টিলাইজার চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। একই ইস্যুতে গেট মিটিং করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জুলাই গণহত্যার মামলায় ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় গুরুত্বের সাথে প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, ডন সহ বেশিরভাগ গণমাধ্যমে খবরটি লিড নিউজ হিসেবে তুলে ধরা হয়েছে। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। খবরটি সংবাদ মাধ্যমটির অনলাইনেও লিড নিউজ হিসেবেই রাখা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি একটি নাটকীয় আইনি ব্যবস্থা। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজে শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনে উচ্ছেদ হওয়া প্রধানমন্ত্রী বলেছে। পাশাপাশি রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণও ছিল প্রতিবেদনটিতে। হাসিনার মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি উল্লেখ করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা থেকে উচ্ছেদ সহ ৭৮ বছর বয়সী নেত্রীর গত ৫০ বছরের ইতিহাসে আলোকপাত করেছে এনডিটিভি। খবরটি গুরুত্বের সাথে তুলে ধরেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। হাসিনার অভিযোগগুলো সংবাদ মাধ্যমটির সোশ্যাল অ্যাকাউন্টে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। একই কাজ করেছে আনন্দবাজার পত্রিকা। এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এতে ছাত্র জনতা ও রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া ছাড়াও হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে চরম বর্বরতার নজির নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।